নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের কাছে নিয়ে চলেছিলাম জেকা স্পেশাল এআইএমএল এর কিছু কনসেপ্টস। আজকে আমরা সেই জেকা স্পেশাল এআইএমএল ভিডিও সিরিজের থার্ড পর্ব নিয়ে চলে এসেছি। আর তোমাদের যদি মনে হয় তোমাদের জেকা 2026 এর জন্য কোনো পার্সোনাল লেভেল গাইডেন্স লাগবে, তাহলে তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কোয়ারি আস্ক করতে পারো, বা তোমাদের জন্য জেকা 2026 এর জন্য সিট বুকও করতে পারো। তাহলে চলো আজকে আমরা এই এআইএমএল সিরিজের থার্ড ভিডিওটা দেখে নিই। এর আগের দিন আমরা কথা বলেছিলাম যে কী ধরনের অ্যালগোরিদমস আমাদের মেশিন লার্নিংয়ে এক্সিস্ট করে। তো তার মধ্যে আমরা দেখেছিলাম যে প্রবলেমসগুলোকে আমরা এই মেশিন লার্নিংয়ে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে থাকি, একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশান। এখন দেখো, আমি যেটা করব, এই যে ডিফারেন্ট টাইপস অফ অ্যালগোরিদমস রয়েছে, এদের যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, এমএলএ আমরা সুপারভাইজড, আনসুপারভাইজড সব ধরনের অ্যালগোরিদম দেখেছি। আমি আজকে কথা বলবো হচ্ছে ক্লাসিফিকেশান অ্যালগোরিদমগুলো নিয়ে। ক্লাসিফিকেশান অ্যালগোরিদম যখন বলছি, ক্লাসিফিকেশান বা রিগ্রেশন যখন অ্যালগোরিদম বলছি, তখন মাথায় রাখবে যে আমরা কিন্তু মূলত কথা বলছি হচ্ছে সুপারভাইজড লার্নিংয়ের। ঠিক আছে? তো ক্লাসিফিকেশান অ্যালগোরিদমসের যখন কথা বলছি, একদম প্রথমে যার কথাটা বলতে হবে সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। দেখো, এই ধরনের প্রবলেম দিয়ে কী কোশ্চেন আসতে পারে, কেউ তোমাকে ম্যাথ করতে তো দেবে না, তাহলে যে ক্রিস্প ইনফরমেশানগুলো তোমাদের লাগতে পারে সেগুলোকেই আমরা এখানে হাইলাইট করব। তো লজিস্টিক রিগ্রেশন নামে রিগ্রেশন হলেও কিন্তু অ্যাকচুয়ালি কাজে ক্লাসিফিকেশান। তাহলে লজিস্টিক রিগ্রেশনের অবজেক্টিভ কী? অবজেক্টিভ হচ্ছে ক্লাসিফিকেশান। অবশ্য আমি একে ক্লাসিফিকেশান অ্যালগোরিদমের মধ্যেই লিখেছি, সেটা আমার দেখানোর দরকার নেই। যেটা আমার জানা দরকার, লজিস্টিক রিগ্রেশন কী ধরনের মডেল। তো এটা অবশ্যই লিনিয়ার মডেল। লজিস্টিক রিগ্রেশন কোন ধরনের ফাংশান ইউজ করে এটাও খুব ভাইটাল। এই অ্যালগোরিদমটা সিগময়েড ফাংশান ইউজ করে। ঠিক আছে? এইবার এর টাইম কমপ্লেক্সিটি যেটা হয়, টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ডেন্ট হচ্ছে অনেকগুলো ফিচার্সের উপরে। দেখো, টাইম কমপ্লেক্সিটিতে আমরা কতগুলো ডেটা পয়েন্ট আছে এটা কনসিডার করি। লজিস্টিক রিগ্রেশন কীভাবে ক্যালকুলেট করে, দেখো, ধরো আমার নাম্বার অফ ডেটা পয়েন্টস হচ্ছে n। ঠিক আছে? এবার তাতে ফিচার কতগুলো আছে, ফিচার ধরে নাও হচ্ছে এফ নাম্বার অফ ফিচার্স। এবার লজিস্টিক রিগ্রেশনে যে ম্যাক্সিমাম লাইকলিহুড প্যারামিটার্সগুলো আছে, সেই প্যারামিটার্সগুলো তো তুমি একবারেই তুমি ক্যালকুলেট করতে পারো না, সেটাকে তোমাকে টাইম নিয়ে ক্যালকুলেট করতে হয়। তো সেই নাম্বার অফ ইটারেশন যদি তোমার এক্স হয়, তাহলে এইটা হচ্ছে তোমার লজিস্টিক রিগ্রেশনের ওভারঅল টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে? এই হচ্ছে গল্প। এইবারে লজিস্টিক রিগ্রেশন বাদ দিয়েও আমাদের আরও অনেক ফাংশন আছে। লজিস্টিক রিগ্রেশনকে স্পেশালি কেন হাইলাইট করলাম, এর একটা কারণ হচ্ছে এই যে সিগময়েড ফাংশন, এই সিগময়েড ফাংশন এমএলের একটা ফেনোমেনা ঘটায়। এই ফেনোমেনাটার নাম হচ্ছে ভ্যানিশিং গ্র্যাডিয়েন্ট প্রবলেম। এই ভ্যানিশিং গ্র্যাডিয়েন্ট জিনিসটা কি, যেটা হচ্ছে যে তোমার ওয়েট আপডেশন রেটটা খুব স্লো করে দেয়। অর্থাৎ মেশিন লার্নিংয়ে ওয়েট আপডেট রেট স্লো করে দেয়। এই জিনিসগুলো দেখো, এই পুরোটাই অ্যাকচুয়ালি বইয়ের থেকে নেওয়া। তো একটা ব্যাপার হচ্ছে যে বই পড়া থাকলে এগুলো আমার আলাদা করে হাইলাইট করতে হয় না, কিন্তু যারা এমএল প্রথমবার পড়ছো বা যারা হয়তো এর আগে পড়োনি, তাদের জন্য এই জায়গাটুকু হাইলাইটটা হয়তো কাজে লাগতে পারে। ওভারঅল তোমার অবশ্যই বই পড়া উচিত। এবার যদি আমি নেক্সট পয়েন্ট বলি, নেক্সট আমার যেটা বলা উচিত সেটা হচ্ছে ডিসিশন ট্রি। প্রথম কথা, ডিসিশন ট্রি যে মানে ক্লাসিফায়ারটা, এই ক্লাসিফায়ারটা ক্যালকুলেট করা হয় বেসড অন এনট্রপি। এনট্রপি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান, এটা আমাদের মাথায় রাখতে হবে। এনট্রপির উপর বেস করেই কিন্তু ডিসিশন ট্রি ক্যালকুলেট হয়। এই ডিসিশন ট্রি, একাধিক ডিসিশন ট্রিকে অনসেম্বল করে, ঠিক আছে, যে মডেলটা তৈরি হয় অনসেম্বল মডেল, সেই মডেলটার নাম হচ্ছে র্যান্ডম ফরেস্ট। ঠিক আছে? তাহলে ডিসিশন ট্রি একটা মডেল। এই ডিসিশন ট্রি কিসের উপর কাজ করে? এনট্রপি। আর অনেকগুলো ডিসিশন ট্রিকে অনসেম্বল করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমার র্যান্ডম ফরেস্ট। এবারে আমি আরও এখানে যেটা ইনফরমেশান অ্যাড করতে পারি কি, টাইম কমপ্লেক্সিটি। দেখো, এই যে টাইম কমপ্লেক্সিটিটা লিখেছি, এটা কিন্তু আমি ডিসিশন ট্রির জন্য লিখিনি, এটা আমি লিখেছি র্যান্ডম ফরেস্টের জন্য। ধরো টি নাম্বার অফ ডিসিশন ট্রিকে কম্বাইন করে তুমি একটা র্যান্ডম ফরেস্ট মডেল তৈরি করলে, তাহলে তার কমপ্লেক্সিটিটা হবে টি ইন্টু এন ইন্টু এফ ইন্টু লগ এন। এন মানে কি? নাম্বার অফ ডেটা পয়েন্টস। এফ মানে কি? নাম্বার অফ ফিচার ভ্যালুস। ঠিক আছে? এর পরের পয়েন্টটা হচ্ছে কে নিয়ারেস্ট নেবার্স। কে নিয়ারেস্ট নেবার্স মানে কি? একটা ডেটা পয়েন্ট, তার মোস্ট প্রক্সিমাল কেখানা নেবারকে আমি কনসিডার করব, এবং তাদের মেজরিটির যে ক্লাস সেটা হবে আমার সেই ডেটা পয়েন্টের প্রেডিক্টেড ক্লাস।
কথাটা যদি বুঝতে অসুবিধা হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা ছেলেকে তুমি চেনো না, মানে চেনো না মানে তাকে খুব ভালোভাবে চেনো না। তুমি দেখতে পেলে যে সেই ছেলেটার ক্লোজড যে 5 জন বন্ধু তার মধ্যে 3 জন বন্ধু স্মোক করে, তাহলে সেই ছেলেটাকে নিয়ে তোমার কী পারসেপশন হবে? যে সেও একটা স্মোকার। কেন পারসেপশন হচ্ছে? কারণ তার মেজরিটি অফ দি সার্কেল স্মোক করে। তাহলে এই কেএনএনের কনসেপ্টটাও তাই। তোমার যে কটা পয়েন্ট রয়েছে মানে তোমার সারাউন্ডিংসে, তার মধ্যে যে ক্লোজেস্ট কেখানা পয়েন্ট তাকে কনসিডার করা হবে, এবং সেই কেখানা পয়েন্টের যে মেজরিটি ক্লাস, সেই মেজরিটি ক্লাস হচ্ছে তোমার ক্লাস। এইখানে আরেকটা জিনিস যেটা আমার কনসিডার করা দরকার, দেখো মেজরিটি ক্লাস কথাটা বলছি, এখন কেএনএন আর লজিস্টিক রিগ্রেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। লজিস্টিক রিগ্রেশন কিন্তু বাইনারি ক্লাসিফিকেশনের জন্যই ওয়ার্ক করে, ঠিক আছে? এটা আমি তখন বলিনি, আমার এখন খেয়াল পড়লো। কেএনএনের ক্ষেত্রে কিন্তু কেসটা তা নয়। কেএনএনের ক্ষেত্রে কিন্তু কেএনএন মাল্টিপল ক্লাস, মানে তোমার মোর দ্যান 2 ক্লাসের জন্য তোমার এক্সিস্ট করে। এবার দেখো কেএনএনের ক্ষেত্রে সেফ ভ্যালু অফ কে, এই সেফ ভ্যালু অফ কে কী হতে পারে? দেখো ইফ নাম্বার অফ ক্লাসেস, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এম, দেন কের মিনিমাম ভ্যালু শুড বি তোমার m+1। কেন দেখো ভেবে দেখো, তোমার ধরো 2টো ক্লাস, তাহলে তোমার 3টে অন্তত কে চুজ করতে হবে, আদারওয়াইজ তুমি তাদের মধ্যে ঠিক ডিফারেন্সটা বুঝতে পারবে না। একইভাবে তোমার যদি 3টে ক্লাস থাকে তাহলে তোমাকে মিনিমাম 4টে মানে কের ভ্যালু 4 চুজ করতেই হবে, নাহলে কিন্তু তুমি ঠিকঠাকভাবে প্রেডিকশান করতে পারবে না। কেএনএনের যদি আমি টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করি তাহলে সেটা হবে অর্ডার অফ n ইন্টু এফ। n ইন্টু এফ মানে কি? n হচ্ছে ডেফিনেটলি নাম্বার অফ ডেটা পয়েন্টস, আর এফ হচ্ছে আমার তোমার নাম্বার অফ ফিচার্স। কতগুলো ফিচার্সের রেসপেক্টে করবো তা তো আমি জানি না। আর আমি আরেকটা রেসপেক্টে যেটা বলবো, আর একটা ফাইনাল মডেল, সেটা হচ্ছে SVM। SVM ইজ সাপোর্ট ভেক্টর মেশিন। SVM সাপোর্ট ভেক্টর মেশিন। যে জিনিসটা আমাকে এখানে মাথায় রাখতে হবে, সাপোর্ট ভেক্টর মেশিন সেই ধরনের প্রবলেমের জন্য মেনলি অ্যাপ্লিকেবল যারা নট লিনিয়ারলি সেপারেবল। লিনিয়ারলি সেপারেবল প্রবলেমের জন্য কি SVM কাজ করে না? ডেফিনেটলি করে, কিন্তু যদি লিনিয়ারলি সেপারেবল না হয় তাহলে ও কী করে? ও হাইপার প্লেন টিউব দিয়ে তোমার পয়েন্টগুলোকে ফিট করে এবং তার ভিত্তিতে ও প্রেডিকশন করে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে SVM প্রেডিক্টস, ঠিক আছে, প্রেডিক্টস বলবো না, ফিটস ইউজিং হাইপার প্লেন। এই কথাটা SVM-এর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট। আর এটা হচ্ছে SVM-এর অ্যাপ্রক্সিমেটেড তোমার টাইম কমপ্লেক্সিটি। তুমি এরকমও বলতে পারো অর্ডার অফ n² ইন্টু নাম্বার অফ ফিচার্স, কিন্তু তুমি ডাইরেক্টলি ওটাকে অর্ডার অফ n² দিয়েও লিখতে পারো। তো মোটামুটি এই কটা অ্যালগোরিদম, মানে এছাড়াও যে অ্যালগোরিদম নেই তা কিন্তু আমি বলছি না, কিন্তু এই কটা অ্যালগোরিদম খুব ভাইটাল, আর এদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট। একটা কথা শুধু বলছি, ডিসিশন ট্রি জায়গাতে আমি এখানে যখন লিখলাম অনসেম্বল করে র্যান্ডম ফরেস্ট, তাহলে শুধু যদি ডিসিশন ট্রির জন্য বলতাম তাহলে টাইম কমপ্লেক্সিটি এইটুকু পার্ট হতো, মানে নাম্বার অফ ট্রি মাল্টিপ্লাই হতো না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। মোটামুটি চেষ্টা করলাম যতগুলো প্রবলেম ছিল, যতগুলো অ্যালগোরিদম ছিল তাদের অ্যানালিসিসগুলো রাখতে। এইগুলো হচ্ছে বলতে পারো কি পয়েন্ট হাইলাইট করা। এর বাইরে কি কিছু আসবে না? ডেফিনেটলি আসবে। আমি সেক্ষেত্রে বলবো যে সব কটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি, দেখো ট্রেনিংয়ের টাইম কমপ্লেক্সিটি একরকম হয় আর প্রেডিকশানের টাইম কমপ্লেক্সিটি আরেক রকম হয়। আমি এখানে যখন লিখলাম আমি কিন্তু ট্রেনিং কমপ্লেক্সিটিগুলোকেই লিখেছি। তোমরা যদি চাও তোমরা প্রেডিকশান টাইম কমপ্লেক্সিটিগুলোকেও একবার একটু দেখে নিতে পারো, বইতেই পেয়ে যাবে। বাট এইগুলো মোটামুটি পড়লে আমি আশা করছি যে আর কোনো টপিক সেই অর্থে এখান থেকে বাকি থাকবে না, অ্যাটলিস্ট কনটেক্সট টু জেকা। হ্যাঁ, তার বাইরে তুমি যদি অন্যান্য পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে অবশ্যই একটু ডিটেলে বইটা পড়তে হবে। তাহলে মোটামুটি এমএলের যে আমরা মানে লেকচার 2 এখানেই আজকে ফিনিশ করব, কিন্তু আমরা আশা করছি যে তোমরা সবাই ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে কোয়ারিগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবে। আর এর পরের কন্টেন্টে আমরা নিয়ে আসবো যেগুলো আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিদমস রয়েছে বা যেগুলো রিগ্রেশন অ্যালগোরিদমস রয়েছে সেগুলো নিয়েও এরকম কি পয়েন্ট ডিসকাশন আমরা নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য যারা পুরো ভিডিওটা দেখলে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।